সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপি জামাতে 4 নেতা গ্রেফতার, শিবিরের 2 হোতাকে রিমান্ডে নেওয়ার আবেদন। গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টির পেছনে বিএনপি জামায়াত, বলছেন আওয়ামী লীগ নেতারা, প্রতিহতের আহ্বান। জঙ্গিবাদ উৎপাটনে জামায়াতের বিচার জরুরি, বলছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, আরও 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। খালেদা জিয়ার লাম্পে অস্ত্রোপচার, বায়োপসি রিপোর্টের অপেক্ষা, সুস্থ আছেন বলছে বিএনপি। বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে তুলার দাম, চাপের মুখে বস্ত্র ও তৈরি পোশাক খাত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। 2022 সালের মাঝামাঝি ইলেকট্রিক গাড়ি বানাবে বাংলাদেশ, কিলোমিটারে ব্যয় হবে সর্বোচ্চ $1.5 রংপুর পীরগঞ্জের মাঝিপাড়ায় তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ছাত্র শিবির নেতা মামুন ও ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে নিয়ে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন আদালত। অন্যদিকে নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলায় আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপির অঙ্গ সংগঠন ও জামায়াতের নেতা রয়েছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। রংপুরের পীরগঞ্জে তাণ্ডবের ঘটনা তদন্তে ও ভিডিও ফুটেজে ছবি দেখে চিহ্নিত করা হয় ছাত্র শিবির নেতা মামুনকে। তাণ্ডবে সরাসরি অংশ নিয়েছিল সে। মামুনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পরে গ্রেপ্তার করা হয় আরেক শিবির নেতা ওমর ফারুককে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 66 জনে। এর মধ্যে 5 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার হওয়া 13 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে নোয়াখালীর চৌমুহনীতে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ও কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে প্রচার করায় আরও 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের 4 নেতা ও জামাত সমর্থিত সাবেক এক ইউপি চেয়ারম্যান রয়েছেন। এর মধ্যে 1 নম্বর যে আসামি ফয়সাল ইনাম, পুলিশ জানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পূজা মণ্ডপ ভাঙচুরের ঘটনা সহ অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় বিভিন্ন মামলা রুজু হয়। 24 ঘন্টার অভিযানে আমরা 11 জন আসামিকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট গোপনীয় তথ্য আমাদের কাছে ছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। চৌমুহনীর হামলার ঘটনায় 11 মামলায় এ পর্যন্ত 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রত্না সামান, 21 টেলিভিশন। গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পেছনে বিএনপি জামায়াতকে দায়ী করলেন আওয়ামী লীগ ও জোটের শরিকরা। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা মৌলবাদী গোষ্ঠীর সুযোগ করে দিচ্ছে বলে অভিমত তাদের। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে সহ্য করতে না পেরে দেশ বিরোধীরা সম্প্রীতি নষ্ট করছে বলে মন্তব্য করেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাম্প্রদায়িক সন্ত্রাস বিষয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এতে অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি জামাতের সংঘবদ্ধ চক্র মানুষকে বিভাজন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে। ধর্মীয় বিষয় গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা আমাদের মতো অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক ঘটনা। সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ প্রতিরোধ হতে হবে বাংলার মুজিব আদর্শের উত্তরাধিকারদের দ্বারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুতিয়া চৌধুরী বলেন, দেশের সম্প্রীতি নষ্ট করতে দেশ বিরোধীরা গোপন তৎপরতা চালাচ্ছে। অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত করি, সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এবং এই আধার, এই তমসা আমরা দূর করি ঐক্যবদ্ধভাবে। প্রশাসনে লুকোনো উগ্রবাদদের চিহ্নিত করে তাদের প্রতিহত করার আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। বিএনপি যতদিন এই ধর্মান্ধ উগ্রবাদীদের মাথার উপরে তার ছাতা ধরে রাখবে,
ততদিন বাংলাদেশে এই উগ্রবাদীদের আক্রমণের সম্ভাবনা থেকেই যাবে এবং বাংলাদেশ হুমকির মুখেই থাকবে। অনুষ্ঠানে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত। গণভবনে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। হাই কমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী হাই কমিশনারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাকিস্তান বাংলা ভাষায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশের জন্য প্রশংসা করেন। বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে তা ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনো অগণতান্ত্রিক এবং চোরাগলি পথে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আরও একটি 1-11-এর স্বপ্নে বিভোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না। নির্বাচন তো আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে তা ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনো অগণতান্ত্রিক এবং চোরাগুলি পথে। তারা আরেকটি 1-11-এর স্বপ্নে বিভোর, কিন্তু এদেশে আর সে পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না। তদন্ত প্রতিবেদন দাখিল হলেও 7 বছরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সংগঠন হিসেবে শুরু করা যায়নি জামাতের বিচার। জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হলে এই বিচার জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় কুড়িগ্রাম ও সাতক্ষীরা জেলার আরও 17 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2014 সালের 27 মার্চ দল হিসেবে জামাতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। জামাতের বিরুদ্ধে তদন্ত শুরুর 7 মাস পর চূড়ান্ত হয় এই প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনে জামাত ও তার সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ ও অবলুপ্ত করার আবেদন জানানো হয়, তবে এত বছরেও বিচার শুরু হয়নি। সংগঠনের যখন বিচার হয়, তখন এই সংগঠনের সাথে সেই সময়ে যে সমস্ত অঙ্গ সংগঠন বা যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত ছিলেন তাদের সবারই বিচার হয়। এটা তাদের সবার উপরে সেই অপরাধের দায় চলে আসে। দেশে জঙ্গিবাদের মূলোৎপাটনের প্রকাশ্য আদালতে জামাতের বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ধর্মান্ধতা সুযোগে অনেকের ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তা এরকে সমূলে উৎপাদন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য করলে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় কুড়িগ্রাম ও সাতক্ষীরা জেলার 17 জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে সংস্থা। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর দাখিল করা হবে। লুট, অপহরণ, ধর্ষণ, হত্যা সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাম্পে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সুস্থ আছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ছোট্ট একটি অপারেশন হয়েছে, এখন তিনি বিপদমুক্ত। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ZM জাহিদ বলেন, তার শরীরে এক জায়গায় ছোট একটা লাম্প আছে, সেটারই অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন বলেও জানান MZ জাহিদ। বায়োপসি পরীক্ষার পর পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ছোট্ট বায়োপসি যেটি, সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে এবং করার পরিপ্রেক্ষিতে সেই বায়োপসি আপনি জানেন রেজাল্ট পেতে সময় লাগে এবং এটা শুধু খালি বায়োপসি করলেই হবে না, এটার হিস্টোলজিক্যালি করলেই হবে না, এটা যে জেনেটিক স্টাডি সেটাও করার প্রয়োজন রয়েছে। অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, অ্যান্ড শি ইজ আউট অফ এভরিথিং, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন।
আন্তর্জাতিক বাজারে তুলার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে চাপের মুখে দেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। মেহেদী হাসানের রিপোর্ট। বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে তুলার দাম, আর এতে চাপে পড়েছে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত। সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই কটন অ্যাসোসিয়েশনের এই সংবাদ সম্মেলন, যাতে অংশ নেন তুলা ও বস্ত্র ব্যবহারকারী অন্যান্য খাতের উদ্যোক্তারাও। তারা বলেন, তুলার ক্রমাগত মূল্যবৃদ্ধি গোটা শিল্পের জন্য এক ধরনের সতর্কবার্তা। পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছ থেকে তৈরি পোশাকের ন্যায্য মূল্য আদায়ে দর কষাকষির নতুন সুযোগও তৈরি করেছে এই সংকট। তবে এটিকে কাজে লাগাতে হবে। আমরা যেগুলো অর্ডার নিয়ে নিয়েছি হাতে আপ টু জানুয়ারি পর্যন্ত, তখন কিন্তু ক্রাইসিস এরকম ছিল না। আমরা অর্ডার নেওয়ার পরে দেখলাম বেশি বেড়ে যাচ্ছে। সুতা, কাপড় ও তৈরি পোশাক এই তিন খাতের উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার উপর জোর দেন তারা। কন্ট্রোলিং মেকানিজম আমাদের কাছে আছে ইউডি। সেই ক্ষেত্রে আমরা ভাবছি যে আমাদের যারা ইউডি নিবে, তখন সে যে অর্ডারটা নিচ্ছে এটা একটা মানে কস্টিংটা আমাদেরকে বুঝাই দিতে হবে। প্রাইস একটা ফিক্স করে দিতে এরকম সহজ একটা ব্যাপার না, অনেকবার আমরা চেষ্টা করেছি। তবে সুতা আমদানির উপর বিদ্যমান 37% সম্পর্ক শুল্ক তুলে নেওয়া উচিত হবে কিনা এ বিষয়ে একমত হতে পারেননি পোশাক শিল্প সংশ্লিষ্ট খাতগুলোর উদ্যোক্তারা। 37% নিয়ন্ত্রণমূলক শুল্ক আমরা কেন এক বছরের জন্য এই তুলার সংকটকালে কেন তুলে দিচ্ছি না? বিটিএমও কিন্তু একমত হয়েছেন যে ওনাদের সুতাগুলি যেগুলি বিটিএমের মিলরা করে না, এগুলিকে ডিউটি ফ্রি আনার ক্ষেত্রে ওনাদেরও কিন্তু কোনো আপত্তি নেই। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় শীর্ষ তুলা আমদানিকারক দেশ। 2020-21 অর্থ বছরে 76 লাখ বেল তুলা আমদানি করে বাংলাদেশ। জিনিসগুলো আমাদের বিবেচনা রাখতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভাটায় পোড়ানো লাল ইটের পরিবর্তে নির্মাণ কাজে ব্যবহার হবে ব্লক। বন্ধ হবে কাঠ কয়লার ব্যবহার। গৃহ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য প্রকল্পে ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। মানিক শিকদারের রিপোর্ট, ছবি তুলেছেন মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 13 জানুয়ারি প্রতিষ্ঠা করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ সেন্টার। পরে নাম হয় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। শুরু থেকে ইমারতের নকশা, নির্মাণ আর গবেষণা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। রিসার্চের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পরিবেশ বান্ধব ব্লক তৈরি করা। যে উপাদানগুলো ব্যবহার করি, যেমন বালি, সিমেন্ট, তারপর আপনার স্টোন ডাস্ট, অ্যালুমিনিয়াম পাউডার, লাইম, এই ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়। অলরেডি আমরা স্যান্ড সিমেন্ট ব্লক বা স্যান্ড সিমেন্ট হোলো ব্লক এবং পেভমেন্ট ব্লক প্রায় 20-25 রকমে আমরা বিভিন্ন ধরনের ব্লক তৈরি করছি, এবং আমরা চাচ্ছি যে জনসাধারণের মধ্যে সেই ব্লকগুলার ব্যবহার, তাদের প্রিপারেশান কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, এবং এদের যে টেস্টিং রেজাল্ট, সেই টেস্টিং রেজাল্টগুলো আমরা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পরিবেশ বান্ধব কাঠামো গড়তে HBRI পোড়া ইটের পরিবর্তে বিকল্প নির্মাণ সামগ্রী উদ্ভাবনে কাজ করছে। এটা থেকে আমরা বিভিন্ন ধরনের কনক্রিট ব্লক, সিলিন্ডার, এছাড়া হলো ব্লক, বিভিন্ন ধরনের ব্লকের টেস্ট করা হয়। উদ্ভাবিত স্যান্ড সিমেন্ট ব্লক ও ফেরো সিমেন্ট প্রযুক্তির খরচ লাল ইটের চেয়ে কম, অভিমত বিশেষজ্ঞদের। এটা পরিবেশের জন্য খুবই উপকারী। পোড়ামাটির ইটে গাঁথনির সময় অনেক বেশি মশলা ইউজ করা লাগে এবং শেপটা মসৃণ হয় না, কিন্তু স্যান্ড সিমেন্ট ব্লক এটা মেশিনে প্রস্তুতকৃত, এটা পরিপূর্ণ মসৃণ হয়ে যায়। ইটের বদলে ব্লকের ব্যবহার ছড়িয়ে দিতে প্রান্তিক পর্যায়ে কাজ করছে HBRI। ভিশন 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 ঘোষণা করেছে। এইগুলোকে বাস্তবায়ন করতে গেলে আমাদের দেশকে পরিবেশ বান্ধব বিভিন্ন নির্মাণ সামগ্রী আমাদের এটা ব্যবহার করে ব্যয় এবং টেকসই আবাসন এবং অবকাঠি নির্মাণ করে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। পোড়া ইটের পরিবর্তে বালু, সিমেন্ট আর কিছু রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি করা হচ্ছে এই সমস্ত ঘরের ইট। এই ইটগুলো এবং নির্মাণ সামগ্রী একদিকে যেমন ব্যয় সাশ্রয়ী, তেমনি পরিবেশ বান্ধব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এখন থেকে বন্যার 72 ঘন্টা আগেই পূর্বাভাস স্বয়ংক্রিয়ভাবে পৌঁছবে স্থানীয় মানুষের কাছে। সার্চ ইঞ্জিন গুগলের এই সেবাটি পেতে প্রয়োজন হবে মোবাইল ব্যবস্থাটি কার্যকর রাখার। ডিজিটাল পদ্ধতিতে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এর মধ্য দিয়ে 10 কোটিরও বেশি মানুষ এই সুবিধার আওতায় আসলো।
রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। 3 শতাধিক নদ নদী, দেশের প্রায় 70% প্লাবনভূমি। এতদিন কিছু বুঝে ওঠার আগেই বানের পানিতে ভেসে গেছে জীবনের সহায় সম্বল। তবে এবার আগাম পূর্বাভাসে সক্ষমতায় পৌঁছেছে দেশ। বন্যার পানি বৃদ্ধি বা নেমে যাবার সব প্রয়োজনীয় তথ্যের নির্দেশনা বার্তা আকারে সরাসরি স্থানীয় জনগণের স্মার্টফোনে পৌঁছে যাবে। এর কারিগরি সহায়তা দিচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। ডিজিটাল পদ্ধতিতে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানালেন, 2 বছর পরীক্ষা নিরীক্ষা শেষে এ যাত্রা শুরু হলো। কোন অঞ্চলে বন্যার তীব্রতা, 24 ঘন্টার মধ্যে পানির সম্ভাবনা বৃদ্ধি এবং বন্যার অঞ্চলগুলো সুরক্ষা পরামর্শ এবং জরুরি সেবার যে যোগাযোগ নম্বর ইত্যাদি জানা সম্ভব হবে। এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েই গত 2 বছর কিন্তু আমরা we have studied and we have worked very closely. Special thanks to the Google once again. এর মধ্য দিয়ে 55টি জেলার 109টি স্টেশনের মাধ্যমে 10 কোটিরও বেশি মানুষ এই সুবিধার আওতায় আসলো। মানচিত্রের সাহায্যে বন্যা শুরু হবার 3 দিন থেকে 3 ঘন্টার সময় পূর্বে স্থানীয় জনসাধারণকে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের পূর্বাভাস ও সতর্কীকরণ প্রদান করা সম্ভব হচ্ছে। এটি বন্যা ও দুর্যোগ প্রশমনে সুদূর প্রসারী ভূমিকা পালন করবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। কবলিত এলাকা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে নির্ধারণ করা দেয়, সেগুলোকে টার্গেট দিয়ে আমরা কাজ করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 2 জন করে ও খুলনা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 20,000-এরও বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 289 জন। মোট শনাক্ত 15,67,981। মৃতের সংখ্যা বেড়ে 27,828। 413 জন সহ সুস্থ হয়েছে 15,31,740। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 1.39%। মৃত্যু 1.77%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,02,00,000-এরও বেশি। মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষে আজ রাত 12টার পর থেকে আবারও নদীতে নামবেন জেলেরা। চাঁদপুরের প্রায় 45,000 জেলে স্বতঃস্ফূর্তভাবে দ্বিতীয় দফার কর্মসূচি সফল করতে সহায়তা করেন। তবে এই সময় শতাধিক নিষেধাজ্ঞা অমান্যকারীকে অর্থ ও কারাদণ্ড দেয়া হয়। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। 22 দিনের অলস সময় শেষ, কর্মচাঞ্চল্য ফিরছে জেলেপাড়ায়। নিষেধাজ্ঞার কর্মসূচি মেনে এই কদিন জেলেরা নামেননি নদীতে। সরকার 22 দিনে অভিযান দিলে, মাইলিশের অভিযান দিছে, আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করেছি। এই অভিযান শেষ হলে গাঙ্গ জমু গেল আমাদের কিছু মিলায় তা আমরা দেনা শেষ কথা মানে আরো দেনার জায়গা পড়ুক। গেল 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের নদীগুলোতে চলে মা ইলিশ রক্ষা কার্যক্রম। এর আওতায় ছিল চাঁদপুরের প্রায় 60 কিলোমিটার নদী এলাকা। এ নিয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের তৎপরতা ছিল উল্লেখ করার মতো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবছর কর্মসূচি প্রায় 100% সফল। আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা যেটা আমাদের কাছে মনে হয়েছে যে ইলিশ উৎপাদন আমাদের ভবিষ্যতে বাড়বে এবং উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই অভিযান পরিচালনাকালীন সময় আমরা আমাদের সর্বাধিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কর্মসূচি চলাকালীন চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের প্রায় 350 অভিযান পরিচালিত করা হয়। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। জনশ্রুতি রয়েছে গম্ভীরা উৎসবের প্রচলন সনাতন ধর্মাবলম্বীদের শিব পূজাকে কেন্দ্র করে। শিবের এক নাম গম্ভীর, তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং তার বন্দনা গীতি গম্ভীরা গান। বর্ণনামূলক গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। মুখ্য চরিত্রে থাকে নানা নাতি, তাদের নাচে গানে উঠে আসে সমাজের নানা অসঙ্গতি। চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট।
গম্ভীরা গান চিরায়ত লোকসঙ্গীত বঙ্গীয় জনপদের। জায়গায় মজা করলে রোগ বালাইয়ের থাকে ভয়, স্বাস্থ্য সম্ভব পায়খানা ঘরে ঘরে হওয়া চাই। উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহে, সেখান থেকে গম্ভীরা গান আসে চাঁপাইনবাবগঞ্জে। পরে রাজশাহী, নওগাঁ সহ দেশের উত্তরাঞ্চলে এই গান জনপ্রিয় হয়ে ওঠে। আমি হিন্দিতে গাইনু না ইংরেজিতে গাইনু, বাংলাতে তো গাইছি, বাবা কি তো বুঝেছে। হ্যাঁ তো বাংলাতে তো গাইছে, তুই আর আমি কি গান করি। আদিতে গম্ভীরা ছিল দুই ধরনের, আদ্যের গম্ভীরা ও পালা গম্ভীরা। শিবকে সম্বোধন করে জনমানুষের সুখ দুঃখের কথন আদ্যের গম্ভীরা, আর পালা গম্ভীরায় অভিনয়ের মাধ্যমে এক একটা সমস্যা তুলে ধরা হয়। প্যাটার্ন যদি চালু হয়ে যায় তাহলে ডিজিটাল বাংলা তো 2021 সাল লাগবে না, তার মেলা আগেই গোটা বাংলাদেশ মনে করো ডিজিটাল হয়ে যায়। আঞ্চলিক ভাষায় নাচ, গান, কৌতুক, অভিনয়ের মাধ্যমে নানানাদি গম্ভীরা গানের সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরেন, দেন এসবের সমাধানও। আমাদের মৌলিকত্বটাকে বজায় রেখে গম্ভীরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গম্ভীরা অবশ্যই জনপ্রিয় হবে, আরো জনপ্রিয় হবে, কিন্তু এখন খুব জরুরি হয়ে গেছে গম্ভীরার মানটা ধরে রাখা। স্বাধীনতা উত্তর সময় চাঁপাইনবাবগঞ্জে কুতুবুল আলম, রকিবউদ্দিন, বীরেন ঘোষ প্রমুখ গম্ভীরা গানের জনপ্রিয় শিল্পী ছিলেন। বর্তমানে হীরক মানি, সাইদুর খাবির, শীতের শীষ মোহাম্মদ সহ 16টি গম্ভীরা গানের দল রয়েছে। দুর্নীতিকে দমন করলে আসবে হারকে মুক্তি, গণতন্ত্র, স্বচ্ছতা আর সুশাসনের শক্তি। যে গম্ভীরা গান সেই ধর্ম থেকে শুরু হয়েছিল, ধর্মীয় চেতনা থেকে শুরু হয়েছিল, সেটি আজ গণমানুষের একটি সংস্কৃতি এবং এর মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের একটি রূপ, প্রতিবাদী রূপ আমরা আমাদের সামনে উপস্থাপিত হয়। চর্চার জন্য যারা গম্ভীরা করছে এখন বর্তমানে, তাদেরকে সেরকম কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না বলেই আমরা গম্ভীরাতে অনেকটা পিছিয়ে আছি। একসময় গম্ভীরা গান একতাল, ত্রিতাল, দাদরা, খেমটা, কাহারবা সুরে গাওয়া হতো। সময় পরিক্রমায় সুরে এসেছে অনেক পরিবর্তন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইট থেকে 12 কেজি স্বর্ণ জব্দ। সুদানের সামরিক অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার বিলুপ্ত, প্রধানমন্ত্রী হামদক গৃহবন্দী। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ফেরত ফ্লাইট থেকে 12 কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, এয়ারলাইন্সের কার্গো হোলের মাঝখানে চেম্বারের অভ্যন্তরে স্কচ টেপ মোড়ানো বান্ডিলে লুকানো ছিল 104 পিস স্বর্ণের বার, যার বাজার মূল্য 8,44 লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা জানায়, অবৈধভাবে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানির উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। এ ব্যাপারে ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
ব্যাপক দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। ঢাকায় স্টক এক্সচেঞ্জের সূচক নেমে এসেছে ৭,০০০ পয়েন্টের নিচে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৪৭টির, কমেছে ৩৬০টির, আর অপরিবর্তিত ছিল ২২টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ১২০ পয়েন্ট কমে নেমে আসে ৬,৮৮৫ পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,৪৭০ কোটি ৪৩ লাখ টাকা। দরপতন হয়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিইসিতেও। লেনদেন হয়েছে ৬০ কোটি ৬০ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রত্যয়ে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। গ্রাহক, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি। ব্যাংকের উপদেষ্টা, অতিরিক্ত পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৩টি শাখা, ১২২টি উপশাখা সহ ১৯২টি নিজস্ব এটিএম বুথ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই ইসলামী ব্যাংকের। স্টার্টআপ উদ্যোক্তার জন্য ঋণ সুবিধার কথা তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। কৃষি খাতে এবং নারী উদ্যোক্তাদের খাতে আমরা বেশ কিছু বিনিয়োগ প্রোডাক্ট নিয়ে আসছি এবং এগুলো যাতে সহজভাবে তারা এভেল করতে পারেন, এই বিনিয়োগগুলো যাতে আমাদের শাখাগুলোর কাছ থেকে নিতে পারেন, সেদিকে আমরা সে থেকে লক্ষ্য রেখেই আমরা এই প্রোডাক্টগুলোকে তৈরি করছি। আমরা নতুন বছরে ইনশাআল্লাহ এটা লঞ্চিং করতে পারবো বলে আশা করি। এবারে আন্তর্জাতিক খবর। আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়েছে সেনাবাহিনী। গৃহবন্দী প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক সহ শীর্ষ নেতারা। জারি হয়েছে জরুরি অবস্থা। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে, স্থানীয় সময় সোমবার ভোরে সেনাবাহিনীর একটি দল প্রধানমন্ত্রী হামদককে গৃহবন্দী করে। এরপরই সরকারের আরও ৪ মন্ত্রীকেও আটক করে তারা। ঘটনার পর জরুরি অবস্থান ঘোষণা করে সেনাবাহিনী, যদিও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখলের কোনো ঘোষণা দেয়নি তারা। এদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে এরই মধ্যে রাজপথে নেমেছে বিক্ষুব্ধরা। অন্যদিকে এই ঘটনার পর বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট ও বিমানবন্দর। ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগি নিয়ে সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর মধ্যে চুক্তি হয়, তবে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট তীব্র হতে থাকে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেশ ছাড়া নাগরিকরা জার্মানিতে বেশ অসহায় পরিস্থিতিতে পড়েছেন, আর এখনও পাকিস্তানে প্রবেশের চেষ্টায় সীমান্তে ভিড় করছেন আফগানরা। এদিকে শ্রমের বিনিময়ে গম কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মধ্য আগস্টে তালেবান বাহিনী কাবুল দখলের পর অগণিত মানুষ ভয়ে আফগানিস্তান ছেড়ে যান। কাবুল বিমানবন্দরে জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ ফ্লাইট পাঠিয়ে তাদের সরিয়ে নেয়। দেশ ছেড়ে জার্মানিতে আসা আফগানরা নানা ধরনের অনিশ্চয়তার মুখে দিন যাপন করছেন। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত জনিত জটিলতায় অসহায়ভাবে দিনপাত করতে হচ্ছে তাদের। এ পর্যন্ত প্রায় ৫,৪০০ আফগানকে নিয়ে আসতে সক্ষম হয় জার্মান সরকার। এমন পরিস্থিতিতেও থেমে নেই দেশ ছাড়া। পাকিস্তানে প্রবেশের জন্য তোরখাম সীমান্তে ভিড় করেছে হাজার হাজার আফগান। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে পাকিস্তান। এদিকে অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়েছে আফগানিস্তান। ক্ষুধা ও বেকারত্ব মোকাবেলায় নাগরিকদের জন্য কাজের বিনিময়ে গম কর্মসূচি চালু করেছে তালেবান সরকার। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: মাঠে অসদাচরণের দায়ে লিটন দাসকে ম্যাচ ফির 15% জরিমানা। মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকের লিভারপুলের দুরন্ত জয়, ঘরের মাঠে বিধ্বস্ত ম্যান ইউ।
বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন। 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। লজিস্টিক এরিয়ার আওতাধীন 10টি স্কুলের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মহাখালী ও ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা মীমাংসিত না হলে ট্রাইব্রেকারে 5-4 গোলে বিজয়ী হয় আদর্শ বিদ্যানিকেতন। শেষ করছি দেশে বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির খবর জানিয়ে। বছরে তৈরি হবে প্রায় 32,000 গাড়ি। কিলোমিটারে ব্যয় হবে সর্বোচ্চ 1.5 টাকা। 2022 সালের মাঝামাঝি এই ইলেকট্রিক গাড়ি বানাবে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। সুসংবাদের বাকিটা শুনুন তৌহিদুর রহমানের কাছে। ডিজেল কিংবা অকটেন চালিত গাড়িতে জ্বালানি খরচ অপেক্ষাকৃত বেশি। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ক্ষতিও হয় পরিবেশের। বিশ্বে কদর বাড়ছে তাই বিদ্যুৎ চালিত গাড়ির। সম্প্রতি বাংলাদেশেও ইলেকট্রিক গাড়ি বানানোর কথাবার্তা চলছে। আমরা বাংলাদেশে প্রথম একটা গাড়ির ইন্ডাস্ট্রি করতে যাচ্ছি, যেটি ইলেকট্রিক গাড়ি হবে। বডিটাও বানাবো, ব্যাটারিটাও বানাবো, মোটর কন্ট্রোলার, চার্জার, এই তিনটাই বানাবো। সব মিলে আমরা এখানে 32,000 গাড়ি ফেজ 1-এ করতে পারবো। এটাকে 2 শিফট এবং কিছু নতুন অ্যাড করে, ইকুইপমেন্ট অ্যাড করে আমরা 70,000 গাড়ি তৈরি করতে পারবো আগামী 2 বছরের মধ্যে। আশা করি আমরা আগামী জুন মাসের মধ্যে আমরা বাজারে গাড়ি ছাড়তে পারবো। প্রতিষ্ঠানটি এমপিভি, এসইউভি ও সেডান মডেলের গাড়ি তৈরি করবে প্রথমে, পরে চাহিদা বুঝে তৈরি হবে অন্যান্য মডেল। 1500 সিসির একটা গাড়ি যেগুলো বাংলাদেশে সেডান চলে, ওই গাড়িটা 1 কিলোমিটার চলতে খরচ হয় 12 থেকে 13 টাকা। আমাদের ইলেকট্রিক গাড়িগুলা প্রতি কিলোমিটারে খরচ হবে হলো 1 থেকে 1.5 টাকা। সুপার অপটিক হয়ে আপনি রাত 11টার পরে ভোর 6টার মধ্যে যদি গাড়ি চার্জ করেন তাহলে বিদ্যুতের দাম হবে অর্ধেক। একটা গাড়ির 2টা মডেল হবে। একটা হলো এক চার্জে 250 কিলোমিটার চলবে, সেখানে হয়তো ব্যাটারির পরিমাণ একটু কম, আর হলো মোটরের সাইজ একটু ছোট। আর একই গাড়িতে, একই বডিতে, একই ইন্টেরিয়রে আমরা 350 কিলোমিটার দেব, যেখানে ব্যাটারি একটু বেশি, মোটরের সাইজ একটু বড়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আমরা যে গাড়িটা আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াতের 4 নেতা গ্রেফতার, শিবিরের 2 হোতাকে রিমান্ডে নেওয়ার আবেদন। গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টির পেছনে বিএনপি জামায়াত, বলছেন আওয়ামী লীগ নেতারা, প্রতিহতের আহ্বান। জঙ্গিবাদ উৎপাটনে জামাতের বিচার জরুরি, বলছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আরও 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। খালেদা জিয়ার লাম্পে অস্ত্রোপচার, বায়োপসি রিপোর্টের অপেক্ষা, সুস্থ আছেন বলছে বিএনপি। বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে তুলার দাম, চাপের মুখে বস্ত্র ও তৈরি পোশাক খাত। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 আর নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।